নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। শীতকালে 25শে ডিসেম্বরে যেমন মানুষ আনন্দের হল্লাতে মেতে থাকে, তেমনি এই 25শে ডিসেম্বর আতঙ্কের হল্লাও সৃষ্টি হয়। নমস্কার, আমি সন্দীপ সরকার। শীতকালে এই 25শে ডিসেম্বর সম্পর্কিত একটি হাড়হিম করা ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আজ শুনতে চলেছেন 25শে ডিসেম্বরের ছায়া মূর্তির রহস্য। আজ আপনারা জানবেন 25শে ডিসেম্বরটা যেমনই কিছু মানুষের কাছে আনন্দের, কিছু মানুষের কাছে ফুর্তির ভরা এবং মনকে সান্ত্বনা দেওয়ার দিন, তেমনি এই 25শে ডিসেম্বর এমন একটা কুৎসিত, এমন একটা অপ্রাণঞ্জীয় ঘটনা ঘটতে পারে। শুরু করছি আজকের গল্প। 25শে ডিসেম্বর কলকাতার শীত তার তীব্রতা ছাড়তে শুরু করেছে। শহরের ভিড়, আলো ঝলমল, ছাদ সব মিলিয়ে উৎসবের আহ্বান। কিন্তু বেলগড়িয়ার পুরনো রেল কলোনির ভিতরটা যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ। যে বাড়িটা আজকের রহস্যের কেন্দ্র, 15 নম্বর কোয়ার্টার, তার সামনে দাঁড়ালেই মনে হয় কেউ যেন আড়াল থেকে নজর রাখছে। এই বাড়িতে থাকতো এক তরুণ, ঋত্বিক চক্রবর্তী, বয়স মাত্র 28 বছর। লোকজনের কথায় তার পরিচয় এবং তার প্রবৃত্তি খুবই শান্ত স্বভাবের, হাসি খুশি, সবার প্রিয় ছেলে। কিন্তু 3 বছর আগে 25শে ডিসেম্বর রাতে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। পুলিশ বলে আত্মহত্যা, স্থানীয়রা বলে খুন, আর কেউ কেউ ফিসফিসিয়ে বলে ঋত্বিকের ভূতে টেনে নিয়ে গেছে। সত্যকে অন্ধকার থেকে আজ পর্যন্ত কেউ উন্মোচিত করতে পারেনি। ঋত্বিক ওই রাতে তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা করতে বেরিয়েছিল। লোকজন জানতো সে আর ফিরবে না। রাত 2টোর দিকে বাড়ির কাছেই রেল লাইনের পাশে তার দেহ পাওয়া যায়। গলা কাটা, মুখ ছিন্ন ভিন্ন, চোখ দুটো যেন আতঙ্কে বেরিয়ে আসছে। কেউ এই দৃশ্য ভুলতে পারেনি। পুলিশ অদ্ভুতভাবে ঘটনাটাকে আত্মহত্যা বলে বন্ধ করে দেয়। কিন্তু 3 বছর ধরে আশেপাশের লোকজন রাতে অদ্ভুত আওয়াজ পায়। আমাকে বাঁচাও, সত্যটা উন্মোচন করো, ও আমাকে হত্যা করেছে। কখনো হাঁটতে থাকা কারো কানে ঠান্ডা নিঃশ্বাস এসে লাগে। মানুষ 15 নম্বর কোয়ার্টার এড়িয়ে চলে, কিন্তু রহস্য এখানেই শেষ নয়। আবির্ভাব ঘটে এক নতুন চরিত্রের। পেশায় অপরাধ, মনোবিজ্ঞানী ও অপেশাদার গোয়েন্দা। ঋত্বিকের ছোট বোন নিয়তি তার সামনে এসে কাঁদতে কাঁদতে বলে, আমার দাদা আত্মহত্যা করে না। ওর হত্যাকারী আজও শহরে ঘুরে বেড়াচ্ছে। দাদা ফিরে আসছে, আমায় ডাকছে, সাহায্য চাইছে। নীলব প্রথমে বিশ্বাস করে না। নিয়তির চোখের ভয় তাকে নাড়া দেয়। সে সিদ্ধান্ত নেয় 25শে ডিসেম্বর রাত সে রেল কলোনিতে গিয়ে
তদন্ত করবে। আগত 25শে ডিসেম্বর রাত 12:13 নীলাভ টর্চ নিয়ে 15 নম্বর কোয়ার্টারে ঢোকে। ঘরের ভিতরে ধুলো, মাকড়সার জাল, বাতাসে গোমট গন্ধ। হঠাৎ চটটির আলো খোলা। এক নীরব দেখে দরজার পিছনে কারো দাঁড়ানো ছায়া। সে ঘুরতেই সামনে দেখে দাঁড়িয়ে ঋত্বিকের বিকৃত মুখ, গলা কাটা। সেই বীভৎস ক্ষত আজও স্পষ্ট। চোখে রক্ত জমাট ক্রোধ, ঠোঁটের ডগায় ডাঙা ডাঙা করে টাঙানো বিকৃত দাঁত। সে বলে ওঠে, সে সে এখানেই আছে, ওকে বের করো। এক মুহূর্তের মধ্যেই ছায়াটা মিলিয়ে যায়। নীলব বুঝে যায় এ শুধু আত্মহত্যা নয়, অত্যাচার, প্রতিশোধ এবং তার রক্ত প্রাণের ক্ষুধা। আবারও মনুষ্য চরিত্রের মাঝে আবিষ্কৃত হয় একটি নতুন চরিত্রের, ঋত্বিকের বন্ধু অভিরূপ। ঋত্বিকের মৃত্যুর রাতে যার সঙ্গে দেখা করতে বেরিয়েছিল সেই অভিরূপ আজ বড় ব্যবসায়ী। তার নাম বারবার উঠে আসে। লোকমুখে শোনা যায় ব্যবসার জন্য ঋত্বিকের কাছে থাকা কিছু তথ্য সে হাতিয়ে নিয়েছিল। নীলব তদন্ত করতে গিয়ে দেখে ঋত্বিকের মৃত্যুর আগের রাতেই অভিরূপকে ফোন করেছিল 6 বার। অভিরূপের মোবাইলের লোকেশন রেল লাইনের ঠিক পাশে ছিল। মৃত্যুর 1 সপ্তাহ পরে অভিরূপ হঠাৎ বিশাল অঙ্কের টাকা পায়। সবচেয়ে অদ্ভুত, ঋত্বিক মারা যাওয়ার পর থেকে অভিরূপ রাতে চিৎকার করে ওঠে, আমাকে আমাকে ও ধরে নিয়ে যাবে, বাঁচাও বাঁচাও। সন্দেহ তখন প্রায় পাকা। 25শে ডিসেম্বর, 3 বছর পর ফিরে আসা রাত। নীলব ও নিয়তি সিদ্ধান্ত নেয় অভিরূপকে রেল কলোনিতে ডেকে এনে বুঝবে সত্যটা কি। রাত 12টা, শীতে কুয়াশায় জমে চাঁদ লুকিয়েছে। হঠাৎ বাতাস নিস্তব্ধ হয়, এমন নীরবতা যেন মৃত্যুর আগমনের সংকেত। অভিরূপ আসে, কিন্তু ভয় তার চোখে স্পষ্ট। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি কিছু করিনি, আমায় ফিরিয়ে নিয়ে চলো প্লিজ প্লিজ, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। নীলব শান্ত গলায় তাকে প্রশ্ন করতে শুরু করে, ঋত্বিকের সঙ্গে শেষবার কি কথা হয়েছিল? কেন তুমি তাকে রেল লাইনের কাছে ডেকেছিলে? মৃত্যুর আগের দিন তোমাদের তর্কটা কি নিয়ে হয়েছিল? অভিরূপ চুপচাপ, তার কপালে ঘাম। আর ঠিক তখনই হঠাৎ শীতল বাতাসের ঝড়, আর তার মাঝে ঋত্বিকের ভয়ঙ্কর আবির্ভাব। গলা কাটা, রক্ত পড়ছে, মুখ বেঁকে অর্ধেক, বিকলাঙ্গ, চোখ দুটি আগুনের মতো দপদপ করছে। আত্মাটা অভিরূপের দিকে এগিয়ে আসে, মাটি থেকে 1 ফুট উপরে ভেসে। চারিদিকে হিমশীতলতা ছড়িয়ে পড়ে। নিয়তি ভয়ে চিৎকার করে ওঠে,
কিন্তু নীরব স্থির। ঋত্বিকের ভৌতিক কণ্ঠ, তুই বিশ্বাসঘাতকতা করেছিস, আমার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস ব্যবসার নোংরা টাকার জন্য। অভিরূপ ভেঙে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, কিন্তু আমি তোকে মারিনি। শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, বিশ্বাস কর, ভয় দেখাতে চেয়েছিলাম। ঠেলাঠেলির মাঝে তুই পড়ে গিয়েছিস, আমি পালিয়ে যাই। পুলিশকে টাকা দিয়ে বলেছিলাম আত্মহত্যা। এক মুহূর্তে সত্য উন্মোচন। তবে বিশ্বাস কর, এটা দুর্ঘটনা। ঋত্বিকের চোখে ঘৃণা আরো বেড়ে যায়। দুর্ঘটনা? দুর্ঘটনা হত্যাই ছিল এটা। কারণ তুই আমায় ফেলে রেখে গেছিস। তুই আমায় মারতে চেয়েছিস আর পালিয়ে গেছিস। তোর মতলব ছিল আমার মৃত্যু হলে তুই বাঁচবি। অভিরূপ ভয়ে হাঁটু গেড়ে পড়ে। আমায় আমায় ক্ষমা করে দে, আমি ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দে। কিন্তু প্রতিশোধের আগুনে তার অটল মানসিকতা। হঠাৎ বাতাসের তীব্র সনসন শব্দ, মাটি কাঁপতে থাকে। রেল লাইনের দিক থেকে ট্রেন আসার হর্ন বাজে। যদিও সেই রেল লাইনের রাতের সময় কোনো ট্রেন নেই। অভিরূপকে টেনে নিয়ে যায় অদৃশ্য শক্তি, ঋত্বিকের আত্মার শক্তি। নীলাভ চিৎকার করে ওঠে, থামো, সত্য প্রকাশ এসছে। প্রতিশোধ নিলে তোমার আত্মা মুক্তি পাবে না। থামো থামো ঋত্বিক, থামো। কিছুক্ষণের জন্য ঋত্বিক থামে। তার চোখে দুঃখের ঝিলিক দেখা যায়, কিন্তু অভিরূপ তখন চিৎকার করে পালানোর চেষ্টা করে, ছুটে যায় রেল লাইনের দিকে। ঋত্বিকের চোখ আবার জ্বলে ওঠে। এক মুহূর্তে সে অদৃশ্য শক্তি অভিরূপকে রেল লাইনের মাঝে ফেলে দেয়। তারপর এক অদৃশ্য অস্বাভাবিক দৃশ্য। ট্রেন গর্জে ওঠে, চোখ ধাঁধানো আলোর ঝলকানি, অভিরূপের শেষ চিৎকার, বাঁচাও। আর তারপর নীরবতা। নীলবনীয়তি যখন চোখ খুলল, রেল লাইন ফাঁকা, অভিরূপ নেই। শুধু হালকা কুয়াশায় দাঁড়িয়ে আছে ঋত্বিকের আত্মা। তার মুখ আর বিকৃত নেই, শান্ত, স্বাভাবিক, নরম আলোয় ঝলমল করছে। সে নিয়তির দিকে তাকিয়ে বলতে থাকে, আমি শান্তিই আছি এখন। সত্যটা প্রকাশ্য করার জন্য তোমাদের ধন্যবাদ। নীলবকে বলল, সত্যের আলো কখনো লুকিয়ে থাকে না বন্ধু। তারপর ধীরে ধীরে ভেসে উঠল আকাশের দিকে এবং মিলিয়ে গেল। তবে পরে জানা যায় অভিরূপের দেহ কখনো পাওয়া যায়নি। রেল লাইনটি সেদিন সম্পূর্ণ বন্ধ ছিল। নীলবনীয়তি শারীরিকভাবে সক্ষত থাকলেও মানসিকভাবে কয়েকদিন বিচলিত ছিল। 15 নম্বর কোয়ার্টারটি সরকারিভাবে ভেঙে ফেলা হয়। তবে আজও 25শে ডিসেম্বর রাতে রেল কলোনির দিকে তাকালে কেউ বলে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকে, হাসে না, কাঁদে না, শুধু দেখছে, শুধু নিশ্চিত করছে যাতে কেউ আর কখনো বিশ্বাসঘাতকতার শিকার না হয়। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ সরকার। এই ছিল আজকের গল্প
সবাইকে 25শে ডিসেম্বরের অবাধ শুভেচ্ছা এবং অভিনন্দন। সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।